আর তো কোনো প্রবলেম নেই প্রিপোজিশন নিয়ে, তাই তো? ক্লাস নম্বর 5-এ আমরা দেখেছিলাম যে প্রিপোজিশনের কত রকমের ব্যবহার হতে পারে এবং আইডিয়াটা ক্লিয়ার করে নিয়েছি। তারপরেই তো ওয়ার্কশিট সলিউশন করেছিলে, তাই তো? ওরে বাবা, ওয়ার্কশিট কি কঠিন, কি কঠিন! দূর, ওয়ার্কশিট তো একদম সহজ। চলো আমরা দেখে নিই না ওয়ার্কশিট সলিউশনটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং। এই কোর্সে আমরা 5 নম্বর ক্লাসে যে প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম, সারা জীবনের প্রিপোজিশন আমরা একটা ক্লাসে শিখে নিয়েছি। সেই প্রিপোজিশনের উপর যে ওয়ার্কশিট নাম্বার 5, সেটা সলিউশন করার পর তোমরা যে উত্তর করেছো আমি আশা করছি সব সঠিক হয়েছে। এখন শুধু মিলিয়ে নেবার পালা। আমরা ওয়ার্কশিটে চলে যাব, আমরা ওয়ার্কশিটের বোর্ড দেখব, সেখানে ওয়ার্কশিটে যা সলিউশন তোমরা করেছো সেটার সাথে আমার উত্তর তোমরা মিলিয়ে নেবে, দেখবে যে তোমার সবকটাই সঠিক হয়েছে, কারণ প্রিপোজিশন সম্পর্কে তোমার আইডিয়া এখন সম্পূর্ণ ক্লিয়ার। যে প্রেপোজিশনসের উপর আমরা যে ওয়ার্কশিটটা পেয়েছি সেটা সলিউশনে যাব। নাম্বার এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের কাছে যে শূন্যস্থানগুলো রয়েছে ওই শূন্যস্থানগুলোকে আমরা পূরণ করব। নাম্বার 1-এ পাচ্ছি দ্য বল ইজ অন দ্য টেবিল। হিয়ার দ্য টেবিল ইজ ড্যাশ দ্য বল। এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই হচ্ছে একটা টেবিল আর এই হচ্ছে একটা বল। তাহলে এই যে বলটা, এই বলটা কোথায় আছে? অন দ্য টেবিল আছে। আর টেবিলটা কোথায় আছে? টেবিলটাই বলের নিচে আছে, তাহলে আন্ডার। এইখানে আন্ডার কথাটা কিন্তু আসে না, কেন জানো? কারণ আন্ডার বলতে একটু নিচে থাকে, ঠিক আছে? এখানে স্পর্শ করে থাকে, স্পর্শ করে থাকলে আসে না। তারপরেও আমরা এখানে আন্ডার দ্য বল এই কথাটাই ব্যবহার করবো, তাছাড়া অন্যটা ব্যবহার করতে পারছি না। অথবা 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 আরেকটা আমরা ব্যবহার করতে পারি, আন্ডারনিথ কথাটা ব্যবহার করা যেতে পারে। দেখো তাহলে, আন্ডার মানে একটু নিচে থাকতে হয়। যেমন এই যে টেবিল, এই টেবিলের থেকে অনেকটা নিচে এই বলটা পড়ে রয়েছে, তাহলে আন্ডার দ্য টেবিল। এবার যদি বলি যে এই টেবিলটা তো বলের সাথে স্পর্শ করে আছে, তখন স্পর্শ করে থাকলে তাকে আন্ডার নিদ বলা যায়, স্পর্শ করে নিচে থাকলে। এরপরে যাব 2 দাগে। দ্য সান রাইজেস ড্যাশ ইন দ্য স্কাই। সূর্য আকাশে ওঠে। ইন দ্য স্কাই বললেই তো এই তো স্যার প্রিপোজিশন পেয়ে গেছি, তাহলে শূন্যস্থান দেওয়ার দরকার নেই। কিন্তু না, এখানে আমরা আরেকটা প্রিপোজিশন দিতে পারবো, আপ। অনেক ওপরে, অনেক ওপরে। ইন দ্য স্কাইতে আকাশের মধ্যে অনেক উপরে সূর্য ওঠে, তাহলে আপ ইন দ্য স্কাই। এখানে তাহলে আমরা কোনটা লিখবো? আমরা লিখবো এখানে আপ ইন দ্য স্কাই, তাই তো? চলে যাব 3 দাগে। ইলেকট্রিসিটি ওয়্যার ইজ ড্যাশ আওয়ার হেড। ইলেকট্রিসিটি ওয়্যার আমাদের যে মাথা তার থেকে একটু উপরে থাকে, তাহলে ওভার আওয়ার হেড। কোয়েশ্চেন নাম্বার 4, when I keep my pen inside a bag then we can say the pen is dash the bag. পেনটা ব্যাগের মধ্যে আছে, আর ব্যাগের মধ্যে থাকলে ইন দা ব্যাগ বলতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 5-এ যাও। আ বল ইজ স্টিল স্টেইজ ইনসাইড আ বক্স। এরকম একটা বক্স আছে, তার মধ্যে স্টিল ভাবে একটা বল রয়েছে। তখন আমরা কি বলতে পারি? হিয়ার দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য বল ইজ ড্যাশ দ্য বক্স ইন দ্য বক্স। যখন স্থির অবস্থায় বাক্সের মধ্যে আছে তখন আমরা ইন দ্য বক্স বলবো। গতিশীল থাকলে কি হতো? গতিশীল থাকলে বাইরের থেকে ঢুকতো, তখন ইনটু হয়ে যেত, তখন হয়ে যেত ইনটু। 6 দাগে, হি থ্রিউ আ বল টুয়ার্ডস দ্য পন্ড। সে পুকুরের দিকে একটা বল ছুঁড়ে মেরেছিল। থ্রিউ, ছুঁড়ে মেরেছিল। অ্যান্ড দ্য বল ওয়েন্ট ড্যাশ দ্য ওয়াটার। এ দেখো, এই যে পুকুরটা রয়েছে, পুকুরটা দেখা যাচ্ছে? এই পুকুরের বাইরে থেকে বলটাকে মেরেছে, বলটা আসছে পুকুরের মধ্যে ঢুকে গেল। তাহলে বাইরের পরিবেশ থেকে ভেতরের পরিবেশে যখন ঢুকলো
তখন ইনটু বলতে হয়, ইনটু। তাহলে এখানে কি বলবো, যে দ্য বল ওয়েন্ট ইনটু দ্য ওয়াটার, ইনটু দ্য ওয়াটার। বোঝা যাচ্ছে? বেশ, এবার আসবো পরবর্তী প্রশ্ন, 7 দাগে। দ্য অ্যাপেল ফেল ড্যাশ দ্য আর্থ অ্যান্ড নিউটন স দ্যাট। এই যে পৃথিবীর উপরে আপেল গাছের থেকে একটা আপেল পড়লো, এই আপেলটা এসে নিচে পড়লো, আর নিউটন, আইজ্যাক নিউটন এখানে বসে বসে সেটা দেখলো। তাহলে এই যে পড়লো অন দা আর্থ, না, এই যে আর্থের উপরে গাছটা আছে, তাহলে এটা অন দা আর্থ। কিন্তু গতি নিয়ে যখন এখানে এসে পড়বে তখন কি হয়, অন টু হয়, এটা আমরা জানি। তাহলে অন টু। 8 দাগে যাও, 8 দাগে কি আছে, 8 দাগে, 8 দাগে আছে দ্য পেন ইজ ফলিং অ্যান্ড ইট উইল ফেল ড্যাশ দ্য ফ্লোর, অন টু দ্য ফ্লোর, ফ্লোরের উপরে এসে পড়বে, তাহলে অন টু দ্য ফ্লোর হবে। 9 দাগে দ্য স্টার্স আর আপ ইন দ্য স্কাই, তারারা অনেক উপরে আকাশে আছে। হিয়ার আপ ইন্ডিকেটস দ্য ডিস্টেন্স অফ স্টার্স ইজ ড্যাশ। তাহলে এই যে আপ কথাটা দিয়ে কি বোঝায়, অন, ওভার, আপ, অনেক উপরে, তাহলে ডিস্টেন্স ইজ লং, লং ডিস্টেন্সকে বোঝায়। কোশ্চেন নাম্বার 10 দেখো, আই স ইট ওভার মাই হেড, আমি এটা দেখেছিলাম কোথায়, আমার মাথার একটু উপরে দেখেছিলাম। হিয়ার ওভার ইন্ডিকেটস দ্য ডিস্টেন্স ইজ, ডিস্টেন্সটা কত, শর্ট, শর্ট, একটা অল্প দূরত্বকে বোঝায়। 11 দাগে দ্য বোট ইজ গোয়িং ড্যাশ দ্য রিভার, এই যে রিভার, এই বোটটা রিভারের এই দিক বরাবর যেতে পারে অথবা এরকম কোনাকুনি যেতে পারে। এই দিক বরাবর যদি লম্বালম্বি ভাবে যায় তাহলে অ্যালং, অ্যালং দ্য রিভার, আর যদি এইরকম যায় তাহলে অ্যাক্রস দ্য রিভার, কি হবে, অ্যাক্রস দ্য রিভার হবে। এবার কোন দিকে যাচ্ছে সেটা আমি জানি না, আমি এখানে অ্যাক্রস লিখবো, অ্যাক্রস লিখবো। আই গট অল ইনফরমেশন ড্যাশ দ্য ম্যান, আমি ওই লোকটার কাছ থেকে ইনফরমেশন পেয়েছিলাম, ফ্রম দ্য ম্যান। হি মেড দ্য হাউস ড্যাশ মাই ইনস্ট্রাকশন, মেড দ্য হাউস, সে বাড়িটা তৈরি করেছিল আমার ইনস্ট্রাকশন অনুযায়ী, তাহলে এখানে হবে অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন, আমার নির্দেশ অনুসারে, অনুযায়ী, তাই অ্যাকর্ডিং টু হবে। এবার দেখো এখানে যে প্রিপোজিশনগুলোকে আমরা পেলাম, এই প্রিপোজিশনগুলো সম্পর্কে একটা ছোট্ট কথা তোমাদের বলি, যে আমরা প্রিপোজিশনের ক্লাসে কি পেয়েছি, আমরা প্রিপোজিশনের ক্লাসে পেয়েছি যে প্রিপোজিশনের নিজস্ব মিনিং, নিজস্ব মিনিং অর্থাৎ তার নিজের যে অর্থ সেটা প্রকাশ পায় যখন, তখন সেটা আমাদের কাছে সহজ হয়ে যায়। তো এখানে কিন্তু প্রিপোজিশনের নিজস্ব মিনিংটা রয়েছে, যেমন আপের মিনিংটা পেলাম, তারপরে তোমার ওভারের মিনিংটা পেলাম, প্রত্যেকটা প্রিপোজিশনের মিনিং রয়েছে। তাহলে এই মিনিংফুল প্রিপোজিশন যখনই আমরা ব্যবহার করব তখন কিন্তু সেটা আমাদের কাছে ইজি হয়ে গেল, সহজ হয়ে গেল। কঠিনটা কিন্তু এখনো আমরা পাইনি, আশা করছি আমরা কঠিনটা পেলেও ভয় পাবো না, কারণ আমরা এটা তো অলরেডি জেনে গেছি। 5 নম্বর ক্লাসে, প্রিপোজিশনস এর ক্লাসে আমরা এটা পেয়ে গেছি। যাব পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো, আই টেক মাই ব্রেকফাস্ট ড্যাশ ফিনিশিং টি, আমি আমার ব্রেকফাস্ট খেয়েছি ফিনিশিং টি, টি খাওয়ার আগে অথবা পরে। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা আফটার অথবা বিফোর, যে কোনো একটা, আগে অথবা পরে। তাহলে আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্টটা খাই আফটার টেকিং বা আফটার ফিনিশিং টি, আমি চা খাওয়ার পরে, অথবা বিফোর ফিনিশিং টি, চা খাওয়ার আগে। তো এখানে আফটারটা দেওয়াই ভালো, আগে চা খেয়ে নিই পরে ব্রেকফাস্ট করি।
যেটা তোমার ইচ্ছা। তুমি হি ডিড দ্য অ্যাকশন এগেইনস্ট মি, এখানে এগেইনস্ট না এগেইন হবে, তাহলে হি ডিড দ্য অ্যাকশন এগেইন, তারপরে ফুল স্টপটা হবে এইটা হবে, সেখানে হবে এগেইনস্ট। এগেইনস্ট এখানে অ্যাকচুয়ালি হবে হি ডিড দ্য অ্যাকশন এগেইন এগেইনস্ট মি, আমার বিরুদ্ধে অ্যাকশনটা সে নিয়েছিল। আই নিডেড টু গেট হেল্প ফ্রম আদার্স, আমি অন্যদের কাছ থেকে সাহায্য আমার দরকার। 16 দাগে দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল, তাহলে এবার টেবিলের আন্ডারে হতে পারে, নিচে হতে পারে, অথবা অন দ্য টেবিলও হতে পারে। আচ্ছা, এখানে অন দ্য টেবিল কেন হলো? কারণ বিড়ালটা কি নড়াচড়া করছে, দৌড়াদৌড়ি করছে, উপর থেকে লাফ দিয়ে টেবিলের উপরে পড়ছে? না, টেবিলের উপরে স্থিরভাবে বিড়ালটা ঘুমিয়ে আছে। এই যে বিড়ালটা দেখো, কত সুন্দর একটা বিড়াল এঁকেছি আমি। এই বিড়ালটা টেবিলের উপরে ঘুমিয়ে আছে, তাহলে এটা কি হবে? অন দ্য টেবিল হয়ে যাবে। 17 দাগে দ্য হাউস ইজ ড্যাশ দ্য হাইওয়ে, হাইওয়ের পাশে, হাইওয়ের মধ্যে কি, এই যে হাইওয়েটার মধ্যে কি বাড়িটা আছে, নাকি হাইওয়ের পাশে আছে? হাইওয়ের পাশে আছে, পাশে থাকলে বাই বলতে হয়, বাই অথবা বিসাইড। এখানে তোমরা বাই এর পরিবর্তে আর একটা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে বিসাইড, বিসাইড দ্য হাইওয়ে, বিসাইড দ্য হাইওয়ে। 18 দাগে আই লাইক টি ড্যাশ কফি, BESIDES, বিসাইডস। এখানে বিসাইড আর বিসাইডস দুটোর পার্থক্য কি জানো? বিসাইড হচ্ছে পাশে, আর বিসাইডস হচ্ছে পরিবর্তে। এই যে কফি, আমি যে কফি খাই, এই কফিটা খাই না, আমি টিটা খাই, আমি লাইক টি। কফির পরিবর্তে, এই যে কফির পরিবর্তে, এই কফির পরিবর্তে যে আমি টি খাই, তাই এখানে বিসাইডের সাথে একটা এস যোগ করতে হয়, এই জায়গাটা লিখতে হয় বিসাইডস, লিখতে হয় বিসাইডস। কফির পরিবর্তে আমি চা পছন্দ করি। চলে যাব 19 দাগে হি স্যাট ড্যাশ টু রোজ, হি স্যাট ড্যাশ টু রোজ, এই একটা রো, এই একটা রো আছে, এখান থেকে টেবিল আছে, এখান দিয়ে একটা টেবিল সাজানো রয়েছে, এর মাঝখানে বসেছে, তাহলে বিটুইন, বিটুইন, বিটুইন টু রোজ। রো হচ্ছে সারি, এই যে সারিটা হলো না, এই সারিটাকে বলা হয় রো বলা হয়, তাহলে এই রোর মাঝখানে সে বসেছে। 20 দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য শেড, তাহলে এরকম একটা শেড আছে, মানুষটা কোথায় বসে আছে? এরকম একটা শেড দেওয়া আছে, এরকম একটা শেড দেওয়া আছে, এই শেডের আন্ডার, আন্ডার দ্য শেড, এখানে কি হবে তাহলে? আন্ডার দ্য শেড। আই ডোন্ট গো ড্যাশ অফ দ্য রুম, আমি ঘরের বাইরে যাই না, তাহলে বাইরে যাওয়া, আউট অফ মানে বাইরে যাওয়া, আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি, আউট অফ দ্য রুম, বিকজ ড্যাশ ইজ ভেরি হট, বিকজ ইট ইজ ভেরি হট, এখানে তো ইট হবে, একদম সঠিক, কিন্তু এখানে প্রেপোজিশন যদি বলি আউটসাইড, আউটসাইড, আউটসাইড ইজ ভেরি হট। চলে আসবো 22 দাগে দ্য হাউস ইজ অন দ্য টপ ড্যাশ দ্য হিল, টপ অফ দ্য হিল, টপের পরে অফ দিতে হয়, উপরে, এই যে হিল এর মাথায় এই জায়গাটায় টপ অফ, টপ অফ। 23 দাগে দ্য কাইট ইজ গোয়িং ড্যাশ ইন দ্য স্কাই, আপ ইন দ্য স্কাই, উপর দিকে ঘুড়িটা উড়ে চলে যাচ্ছে। হি কেম হিয়ার ড্যাশ টাইম, সেখানে এসেছিল ইন টাইম, সময়ের, যে সময় আসার কথা সেই সময়ের মধ্যেই সে এসেছিল, ইন টাইম বলা হয়, ইন টাইম। কোশ্চেন নাম্বার 25 এ অন ড্যাশ অফ মি হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করেছিল, যোগদান করেছিল আমার কিসে? অন বিহাফ, অন বিহাফ অফ মি, আমার পক্ষ থেকে, অন বিহাফ অফ। 26 দাগে আই ওয়াজ অ্যাবসেন্ট মাই ইলনেস, আই ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু, ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আমি অ্যাবসেন্ট ছিলাম, ডিউ টু মানে কারণে,
অসুস্থতার কারণের জন্য আমি অ্যাবসেন্ট ছিলাম। চলে আসবো কোশ্চেন নাম্বার 27-এ। নান ইজ অ্যালাউড ইন দ্য ক্লাস, কাউকেই ক্লাসে অ্যালাউ করা হবে না, ড্যাশ ইউনিফর্ম, ড্যাশ ইউনিফর্ম। তাহলে উইদাউট, উইথ আউট, ছাড়া, ব্যতীত, ব্যতীত, মানে ইউনিফর্ম পরে না আসলে কাউকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, তাই বলছে উইদাউট ইউনিফর্ম। এই ক্লাস কথাটা এখানে অ্যাড করে দিলাম। 28, দ্য ক্যাটারপিলার লেইজ এগ ড্যাশ লিভস। এই যে গাছের যে পাতা দেখছো, এই যে পাতাটা দেখতে পাচ্ছ না, এই পাতার নিচে ক্যাটারপিলার ডিম পারে, তাই তো? এবার ক্যাটারপিলার তো ডিম পারে না, ডিম পারে হচ্ছে প্রজাপতি। এখানে ক্যাটারপিলার তো এগ পারে না, যাই হোক এখানে চেঞ্জ করতে হবে। তাহলে লেইজ এগ ড্যাশ লিভস আন্ডার, আন্ডার নিচে, অথবা আন্ডারনিথ, একদম নিচে স্পর্শ করে আছে, আন্ডারনিথ হবে। চলে আসবো 29-এ। আই মেট হিম ড্যাশ দ্য বাস স্ট্যান্ড ইয়েস্টারডে ড্যাশ নাইট। তাহলে অ্যাট বাস স্ট্যান্ডে দেখেছিলাম, আর ইয়েস্টারডে অ্যাট নাইট, নাইটের আগে অ্যাট। এই জায়গাটা একটু দেখে নিই আমরা, এটা সারা জীবন মনে রাখবে, আজীবনকালের জন্য মনে রাখবে। যেমন নাইট সকালবেলা, সকালবেলা হচ্ছে ইন দা মর্নিং, এগুলোকে সময় বলে, নাইট সময়। তাহলে অ্যাট নাইট রাতের ক্ষেত্রে। আফটারনুন আর নুন, অ্যাট নুন, অ্যাট নুন। আর আফটারনুন বললে হবে ইন দা আফটারনুন। আর কি ডন, ডন, ডন হচ্ছে অ্যাট ডন। ডাস্ক সন্ধ্যাবেলা মানে গোধূলি, অ্যাট ডাস্ক। এই দিনের বিভিন্ন যে সময়গুলো রয়েছে, আর যদি বলো দিনের বেলা মানে আলো থাকা অবস্থায়, তাহলে অ্যাট ডে টাইম। এই কটাকে আমাদের কোন প্রেপোজিশন কোনটার আগে বসে, এই কটা যদি জেনে রাখতে পারো তাহলে তোমার অনেক সুবিধা হবে। নোট করো, নোট করো, নোট ডাউন করে রাখো, এটাকে নোট ডাউন করে রাখতে হয়। আচ্ছা, এবার যাব পরবর্তী। আই গো ড্যাশ বাস, আই কান্ট ওয়াক। কোনো গাড়িতে যেতে গেলে বাই বলতে হয়, বাই বাস, আই গো বাই বাস। চলে আসবো পরবর্তী বি তে যে কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ইজ আ প্রেপোজিশন? হোয়াট ইজ আ প্রেপোজিশন? আ প্রেপোজিশন ইজ আ পার্ট অফ স্পিচ sits before a noun, pronoun or noun phrase, or to introduce an object, to introduce an object। তাহলে অবজেক্টকে ইন্ট্রোডিউস করার জন্য, অথবা এই সরি নাউন ফ্রেজের আগে বসে, টু শো ডিরেকশন, প্লেস, স্পেশাল রিলেশনশিপ, লোকেশন, or to introduce an object with the verb, সেইটাকেই বলা হয় প্রিপোজিশন। যে পার্ট অফ স্পিচ দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের আগে বসে কোন কোন কাজ করে, জায়গা বোঝায়, সময় বোঝায়, এইগুলোকে যখন বোঝায়, এবং লোকেশন বোঝায়, অবস্থান, স্পেশাল রিলেশনশিপ অবস্থানগত সম্পর্ক বোঝায়, অথবা ভার্বের সাথে অবজেক্টের একটা সম্পর্ক নির্দেশ করে, ইন্ট্রোডাকশন করিয়ে দেয়, সেই পার্ট অফ স্পিচকে আমরা কি বলি? আমরা বলি প্রিপোজিশন। আগের ক্লাসে এই বিষয়ে আমি বলেছি তোমাদের। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 2-তে। দেখো কোশ্চেন নাম্বার 2-তে কি আছে? ওয়্যার ডাজ আ প্রিপোজিশন সিট ইন আ সেন্টেন্স? একটু আগেই বললাম, বিফোর একটা নাউনের আগে বসতে পারে, অথবা প্রোনাউনের আগে বসতে পারে, অথবা নাউন ফ্রেজের আগে বসতে পারে, এই জায়গাটায় বসে। আর অথবা ভার্বের পরে বসে, নাউনের আগে ভার্বের পরে। হাউ মেনি টাইপস অফ ইউজেস আর দেয়ার অফ প্রিপোজিশন? প্রিপোজিশনের কত ধরনের ব্যবহার আছে?
প্রিপোজিশনে সাধারণত দুই ধরনের ব্যবহার আছে, আমি ক্লাসে বোর্ডে বুঝিয়েছিলাম, এখানে আরেকবার একটু দেখে নাও। একটা হচ্ছে নিজের যে মিনিংটা থাকবে সেই অনুযায়ী ব্যবহার, আর মিনিংটা থাকবে না, নিজের মিনিংটা থাকবে না সব সময়, সে একটা ব্যবহার। নিজের মিনিং থাকবে না সেক্ষেত্রে ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এই দুই ধরনের ব্যবহার আছে। তাহলে টু টাইপস অফ ইউজেস আমরা দেখতে পাই, একটা হচ্ছে এটা আর এটার মধ্যে আবার দুটো দেখতে পাই, সেটা হচ্ছে এই দুটো, এটা বলতে হবে। তারপরে হোয়াট ইজ আ ফ্রেজাল ভার্ব, একটা ভার্ব আর প্রেপোজিশন, ভার্ব আর প্রেপোজিশনের যুগলবন্দি কম্বিনেশন যখন ভিন্ন অর্থ প্রকাশ করবে, ভার্বের যা মানে সেটা থাকবে না, তখন তাকে আমরা ফ্রেজাল ভার্ব বলবো। তারপরে আছে হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে বলে, একটা ভার্বের সাথে একটা প্রেপোজিশন যুক্ত হবে, প্রেপোজিশন আর ভার্ব যুক্ত হবে, তখন ভার্বের মিনিংটা থাকবে আর প্রেপোজিশন যেটা যুক্ত হচ্ছে, এই প্রেপোজিশন যেটা যুক্ত হচ্ছে সেটা অবশ্যই এটার সাথে সারা জীবন যুক্তই থাকবে, অন্য কোনো প্রেপোজিশনকে ব্যবহার করতে পারবো না, সেই কম্বিনেশনের নামটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে আমরা প্রেপোজিশনের ক্লাস থেকে যা শিখেছিলাম সেই শিক্ষার ইমিডিয়েট যে ইভ্যালুয়েশন সেটা হচ্ছে ওয়ার্কশিট নাম্বার 5, আর ওয়ার্কশিট নাম্বার 5 সলিউশনের পরে আমরা উত্তর কৌশলটাও দেখে নিলাম। আশা করছি প্রিপোজিশন এখন তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, আর জীবনে কোনোদিন প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যখন ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার সামনে আসবে, যেটা আসবে সেটাকে ব্যবহার করবে বেশি বেশি করে, মানুষের সাথে সেগুলোর উপরে ডিসকাস করবে, ব্যবহার করবে, তাকে কোনো কথা বাংলায় বলার সময়, তাহলে তুমি সারা জীবন মনে রাখতে পারবে। তাহলে প্রিপোজিশনের মতন একটা কঠিন জটিল বিষয় সারা জীবনের জন্য আমাদের মাথা থেকে বোঝা হয়ে না থেকে আমাদের মাথা থেকে নেমে গেল। তাহলে আমরা প্রিপোজিশন নিয়ে আর সমস্যায় পড়বো না, ইংলিশে কথা বলতে গেলে বা লিখতে গেলে প্রিপোজিশন নিয়ে আমাদের যে প্রবলেমটা হয় সেই প্রবলেম আর ক্রিয়েট হবে না।